আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান বিকশিত ভারতের আলোকে জি রামজি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাস, অ্যাডভোকেট সতীনাথ চন্দ্র এবং তাদের সঙ্গে সাংবাদিক মামুন ফারুক। বিকশিত ভারত জি রামজি বিল 2025 যা পূর্বের এমজি নারেগা আইনকে প্রতিস্থাপন করেছে। এটি একটি নতুন আইনগত কাঠামো প্রবর্তন করেছে যা বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অনুযায়ী তৈরি হয়েছে। গ্রামীণ পরিবারে প্রতি বছরে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। মজুরি ভিত্তিক কর্মসংস্থানকে স্থায়ী ও উৎপাদনশীল গ্রামীণ অবকাঠামো তৈরির সঙ্গে যুক্ত করা হয়েছে। 4টি অগ্রাধিকার ক্ষেত্রে এর প্রভাব মূলত গুরুত্বপূর্ণ। আমরা এ প্রসঙ্গে আলোচনার জন্য সঙ্গে পেয়েছি দুই বিশিষ্ট নাগরিক আইনজীবী চিত্তরঞ্জন দাস ও সতীনাথ চন্দ্রকে। সঙ্গে রয়েছি আমি মামুন ফারুক। প্রথমেই স্বাগত জানাই আইনজীবী চিত্তরঞ্জন দাসকে। প্রথমেই সরাসরি প্রশ্নে ঢুকে যাচ্ছি। আমরা তো জানতাম এর আগে এমজি নারেগা একটি বিশেষ প্রকল্প যা গ্রামীণ রোজগার এবং গ্রামীণ স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের ক্ষেত্রে। বর্তমানে এই জি রামজি বিল যেটা পরবর্তীতে রূপান্তরিত হবে স্থায়ী কর্মসংস্থানের ক্ষেত্রে, এইটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আপনার এই আবহে? প্রসঙ্গত আমি যতটা আমার ভাবনা চিন্তা এসেছে এবং অন্যান্য মানুষজনের সাথে যেটা কথাবার্তা বলে আবার আমরা জানতে পারছি, সেটা হচ্ছে ছিল মনরেগা, আসছে জি রামজি, বিকশিত ভারতের জি রামজি এই প্রকল্প। এই প্রকল্পটা আনার কয়েকটা বিশেষ কারণ অন্তত আমাদের পশ্চিমবাংলার নিরিখে দেখছি। মনরেগা প্রকল্পে পশ্চিমবঙ্গের 19টা জেলায় ব্যাপক দুর্নীতি গরমিল আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই গোটা বিষয়টাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। গ্রামের যে অদক্ষ শ্রমজীবী মানুষ, তাদের অর্থনৈতিক কাঠামোতে একটা স্ট্যাগনেন্ট কন্ডিশন চলে এসছে। তো এই বিষয়গুলো তো আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে বলছি। এছাড়া যেগুলো দেখছি আমরা বিভিন্ন জায়গায়, যেখানে মানুষের কাজ করার কথা সেখানে মেশিন লাগানো হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন জায়গায় এগুলো আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের মনে হয়েছে, আমরাও সাজেশন একটু একটু করে দিয়েছিলাম যে যার মতো করে, যে আধুনিক ভারত, বিকশিত ভারত করতে গেলে সমাজের একেবারে নিচের দিক যেটা বলে মানুষ ধরে নেয়, কিন্তু তারাই আমাদের স্তম্ভ। তো সেই জায়গায় আধুনিক যে পরিকাঠামোগুলো আছে সেগুলো এখানে তার পরিমার্জন করে তার কাজে লাগানো খুব দরকার। গোটা বিষয়টা একটা অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য, স্বচ্ছতা আনার জন্য। তা নাহলে আমাদের এক্সচেকার থেকে আমাদের করের পয়সাটা খরচ হচ্ছে, কারো পকেটে চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে খুব সাধারণভাবে যে এই পরিস্থিতি, এই পরিবেশে একটা ভালো আইনের দরকার ছিল এবং কেন্দ্রীয় সরকার সেই আইনটা যতটা পেরেছেন নিজের মতো করে বিভিন্ন মানুষের সাজেশন নিয়েছেন, বিভিন্ন সংগঠনের সাজেশন দেওয়ার চেষ্টা করেছেন এবং তারপর একটা কাঠামো তৈরি করার চেষ্টা করেছেন। আমরা স্বাভাবিকভাবেই সমাজ জীবনের সাথে যারা জড়িয়ে আছি, আমরা এই আইনকে খুব হৃদয়ের গভীর স্থান থেকে খুব স্বাগত জানাচ্ছি, যাতে গ্রামীণ অদক্ষ কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ অনেকটা লাভবান হয়, সরাসরি লাভবান হয়। তার জন্য এই বিল আনা হয়েছে। আপনার দৃষ্টিকোণ থেকে কতটা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে বলে মনে হয়? দেখুন, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ বিকাশ সবগুলোই সময়ের সাথে তাল মিলিয়ে চালাতে হবে। গ্রামীণ অর্থনীতিতে এই যে আইনটা গোটাটা আসছে, সবটা দেখলে দেখা যাবে যে আমাদের 4টে যে মূল লক্ষ্য আনা হয়েছে, তার প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং ভারতের বিভিন্ন জায়গা আছে খরাপ্রবণ, বিভিন্ন জায়গা আছে বন্যাপ্রবণ। তো খরাপ্রবণ জায়গাগুলোতে যাতে জলের ওপর কাজ করা যায়, জলের সংরক্ষণ করার বিভিন্ন ব্যবস্থা, সেগুলো স্থানীয়ভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা চিন্তা ভাবনা করা, এবং যেখানে বন্যাপ্রবণ এলাকা সেখানে জলটা ড্রেনেজ করার মতো ব্যবস্থা। এই গোটা বিষয়গুলো এই বোধহয় সারা বছরের মানুষের একটা
খুব কাজে লাগবে অর্থনৈতিকভাবে। একটা মানুষ একটা ছোট বাড়ি করছে, ঘর করছে, সেটা যদি বন্যায় ধুয়ে চলে যায়, তার সারা জীবনের একটা পরিশ্রম নষ্ট। যে মানুষগুলো সব আছে, খাবার জল নাই, স্নান করার জল নাই, গবাদি পশু পরিচর্যার জল নাই, তো সেই জায়গাগুলো তাদের অর্থনীতিকে স্বাভাবিকভাবেই ধ্বংস করছে। তো এই যে আইনটা আসছে, তার মধ্যে যে সম্পদ সৃষ্টির যে বিষয়গুলো লক্ষ্য রাখা হচ্ছে, তার মধ্যে অন্যতম ভাবে এই জলের বিষয়টা আছে, আরো বিভিন্ন বিষয় রয়েছে। তো আমার মনে হয় এটা, এই গোটা আইনটা গ্রামীণ অর্থনীতিকে, বিশেষ করে শ্রমজীবী অদক্ষ শ্রমিক যারা আছে তাদের তো বটেই, সাধারণভাবেও সম্পদ সৃষ্টির মাধ্যমে সমস্ত মানুষের একটা অর্থনৈতিক পরিকাঠামোকে সমৃদ্ধ করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে মহিলাদের একটা সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই নতুন জি রামজির ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে কোথাও মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের স্বয়ংভরতার সৃষ্টি করবে? মহিলাদের বিষয়ে একটা বিশেষ, মহিলা শুধু নয়, একটু বয়স্ক মানুষেরও, যাদের একটু আহ, বয়স্ক নাগরিক, তাদের জন্য একই সাথে বলতে গেলে এই স্কিমটার মধ্যে একটা সুযোগের জায়গা রেখে দেওয়া হয়েছে। তাদের সম্ভবত ওয়েজের ক্ষেত্রেও আসবে, যদিও এখনো কোনো নতুন রুলস হয়নি, এখন মনরেগার ওয়েজটাই চলবে, তার যে মজুরি সেটাই চলবে। তবুও এখানে যে রিজার্ভেশনটা মহিলাদের জন্য রয়েছে, সেটা খুব খুব সাড়া ফেলার মতো প্রভাব ফেলবে সমাজ জীবনে। এবং মহিলা, এই যে সম্পদ সৃষ্টি যে কথাটা বলছিলাম, এখানে আরো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে। সেক্ষেত্রে হতেই পারে যে শ্রমজীবী মহিলারা তো তাদের সুবিধার্থে অন্যান্য পেশায় আসার জন্য, বা বিশেষ করে হয়তো বাড়ির যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলোর একটা ওয়েস্টেজ ভ্যাট তৈরি করে সেগুলো জমা করা, সেখান থেকে বায়োকম্পোস্ট তৈরি করা, এগুলো মহিলাদের এই 125 দিনের কাজের বাইরেও, বা আরো বেশি 25 দিন যদি ধরে নিই, 150 দিনের কাজের বাইরেও সারা বছর একটা অর্থনৈতিক সুবিধা দিতেই পারবে, এই বিশেষ করে মহিলাদের। আমাদের পরবর্তী অতিথি বিশিষ্ট আইনজীবী সতীনাথ চন্দ্র। আমরা তার কাছে শুনে নেব বিকশিত ভারত জি রামজির এই গ্রামীণ উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে, এর পাশাপাশি গ্রামীণ বিকাশে কি ভূমিকা রাখতে পারে। আমরা প্রথমেই জানতে চাইব যে এই বিকশিত ভারত জি রামজি 2047 সালের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার আগে এই প্রকল্প এই গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, মহিলাদের ক্ষমতায়ন, এছাড়াও শ্রমজীবী মানুষের স্বরোজগারের ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? ভিপিজি রামজি প্রকল্প এমজিএনআরজি এর একটা উন্নত এবং একটা বিস্তৃত রূপ। এটার মাধ্যমে এর মূল বৈশিষ্ট্য হচ্ছে, আগে যেমন 100 দিনের কাজের সুযোগ ছিল, এটাকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। অর্থাৎ এতে গ্রামবাসীরা আরো 25 দিন অতিরিক্ত কাজের সুবিধাটা পাচ্ছে। সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আপনি তো বললেন 2047 বিকশিত ভারতের লক্ষ্যে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই প্রকল্প তৈরি করা হয়েছে। এই প্রকল্পের কি পয়েন্ট হচ্ছে যে বিশেষ বিশেষ জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জল নিরাপত্তা, জল সংরক্ষণ, সেচ, জলাশয়, এগুলো যেমন থাকছে, পাশাপাশি গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ গ্রামীণ অবকাঠামো, রাস্তা, ড্রেন, পাবলিক সুবিধা, জীবিকা ভিত্তিক অবকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজের ক্ষেত্রেও এটা একটা গুরুত্ব থাকছে। গ্রামীণ মহিলাদের স্বরোজগারের ক্ষেত্রে কতটা ভূমিকা থাকবে বলে আপনার মনে হয়? গ্রামীণ মহিলাদের স্বরোজগারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে, কারণ এই ক্ষেত্রে আবেদন করার 15 দিনের মধ্যে যেসব গ্রামীণ মহিলারা সক্ষম এবং এই আনস্কিল্ড লেবারের কাজ করতে যারা সক্ষম, যারা ইচ্ছুক, তারা আবেদন করার 15 দিনের মধ্যে তাদেরকে এই কাজ অ্যালট করা হবে। যদি কাজ দেওয়া না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বেকার ভাতা প্রদান করার যে ব্যবস্থা, সেটাও এখানটাতে রাখা হয়েছে।
পূর্বের অভিজ্ঞতায় আমরা দেখেছি সাধারণত 100 দিনের কাজ নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় নানান অভিযোগ, নানান কখনো দুর্নীতির অভিযোগ, কখনো কাজ না পাওয়ার অভিযোগ, কখনো আবার ভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে। এই নতুন এই প্রকল্প যদি প্রবর্তিত হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো কি দূর করা যাবে বলে মনে হয়? দেখুন, পূর্ববর্তী ক্ষেত্রে আপনার সঙ্গে আমি একমত। ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই অভিযোগ, ভুয়ো জব কার্ডের অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য। আবার প্রকৃত শ্রমিক কাজ পায়নি সে অভিযোগও আমরা পেয়েছি। অর্থ যে বন্টন সেখানটায় দুর্নীতির অভিযোগ পেয়েছি। এক কথায় বলতে গেলে সরকারি অর্থের নয়ছয় ভীষণ রকম একটা রূপ ধারণ করেছিল। কিন্তু এই সব জায়গাগুলোকে বিশেষ জোর দিয়ে যাতে দুর্নীতিকে কমানো যায় বা দুর্নীতি মুক্ত একটা প্রকল্প হয়, তার জন্যই ভিভিজি রামজি প্রকল্পটি আনা হয়েছে। এখানে একটি কিছু বিশেষ ব্যবস্থার কথা রাখা হয়েছে, যেমন ডিজিটাল ব্যবস্থা রাখা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বায়োমেট্রিক হাজিরা। যিনি কাজ করবেন তাকে বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। মোবাইল অ্যাপ রিপোর্টিং এর ব্যবস্থা আছে। রিয়েল টাইম ড্যাশবোর্ড করা হয়েছে। আর টোটাল বিষয়টা নিরীক্ষণের জন্য এআই ভিত্তিক একটা বিশ্লেষণের ব্যবস্থাও থাকছে, যার ফলে সরকারি অর্থের নয়ছয়টা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হবে বলে আমাদের ধারণা। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়ার যে একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, এই বিকশিত ভারত জি রামজিতেও সেই ডিজিটাল ইন্ডিয়ারই পক্ষান্তরে আর একটা অন্য রকমের রূপায়ণের দৃষ্টিকোণ খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা আর একটা প্রশ্ন আপনাকে সরাসরি করব। আইনসঙ্গতভাবে এই বিষয়টার যে প্রণয়ন লোকসভা রাজ্যসভার এই যে আলোচনা চর্চা শুরু হয়েছে, এরপরে এটা যখন আদৌ বাস্তবায়িত হবে তখন গ্রামীণ বিকাশ এবং বিশেষ করে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, পরিকাঠামো নির্মাণ ইত্যাদিতে কতটা কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে হয়? উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আপনারা জানেন এটা আমাদের লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই এই বিল পাস হয়ে গেছে। এখন আমাদের প্রেসিডেন্টের অ্যাসেন্ট হয়ে গেলেই এটা আইনে রূপান্তরিত হবে, এবং আইনে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজ গোটা দেশব্যাপী চালু হবে। এখানে সবথেকে বড় কথা, গ্রাম পঞ্চায়েতকে সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে পরিকল্পনা করার। এখানে বিকশিত গ্রাম পঞ্চায়েত প্ল্যান অর্থাৎ ভিজিপিপি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতই তৈরি করবে, এবং সেই তৈরির ক্ষেত্রেও আপনি যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বললেন সেইটা প্রয়োগ করা হবে। স্পেশাল টেকনোলজি ব্যবহার করে পিএম গতিশক্তি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবে এবং অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গেও সমন্বিত হবে এই ভিজিবিপিটা। অর্থাৎ প্রথমে পরিকল্পনা হবে কি কি কাজ হবে। আপনাকে বললাম যে 4টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজগুলো করা হবে, যেমন ওই জল নিরাপত্তা, জল সংরক্ষণ, সেচ, জলাশয়, এগুলোর কাজ, রাস্তা, ড্রেন, পাবলিকের সুবিধা কাজ, জীবিকা ভিত্তিক অবকাঠামোর কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তন ও মোকাবিলার কাজ। এই ধরনের কাজগুলোর উপরই একদম সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি হবে। সেই পরিকল্পনা করবে কিন্তু গ্রাম পঞ্চায়েত, এবং ব্যবস্থাটা একটা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হওয়ার ফলে আমার মনে হয় এটা বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণও হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে। গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা নিজেরাই পরিকল্পনা করবে এবং তা নিজেরাই রূপায়িত করার জন্য ডিজিটাল পদ্ধতিতে সহায়তা গ্রহণ করবে। ধন্যবাদ সতীনাথ বাবু আপনাকে বা আপনার মূল্যবান পর্যবেক্ষণের জন্য। এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান বিকশিত ভারতের আলোকে জি রামজি। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাস, অ্যাডভোকেট সতীনাথ চন্দ্র এবং সাংবাদিক মামুন ফারুক।